আমার ৩০টা দেশের বেশি স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে কোনো রকম অর্থ খরচ না করেই স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন করার আমি একটা প্রস্তাবনা আজকে দিব। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি লাখো শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনের এবং আমার এলাকার 10 লক্ষ মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি যখন ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়তাম তখন উনি আমাদের চেয়ারম্যান ছিলেন। ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং ওনার কাছ থেকে শেখা কিছু গুণাবলী আমার জীবনে চলার পথে দেশে এবং বিদেশে অনেক সাহায্য করেছে। 37 বছর আগে আমি উচ্চশিক্ষাতে বিদেশে চলে যাই। সবসময় দেশে ফিরে দেশের প্রতি ঋণ শোধ করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ধন্যবাদ জানাই বিরোধী দলের নেতাকে, যার অনুপ্রেরণায় আমি গত বছর দেশে ফিরে আসতে পারি। আমি সবশেষে আমার সহধর্মিনীকে ধন্যবাদ জানাই যে 3 দশকের বেশি আয়েশি জীবন ছেড়ে আমার সাথে নতুন বাংলাদেশ গড়তে আমার সাথে এসেছে। স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা আর সমস্যা আমার মনে হয় 300 আসনের। এখানে নতুন প্রকল্পের কথা আমরা অনেকেই বলেছি, কিন্তু অর্থের দিক থেকে আমার মনে হয় বিভিন্ন কারণে খুব একটা প্রাচুর্যের মধ্যে আমরা নেই। তার চেয়ে বেশি হলো অনেক উন্নয়ন সময় সাপেক্ষ। চৌগাছায় 2007 সালে আমার একটা উপজেলা 50 থেকে 100 বেড করার অনুমোদন হয়েছিল, আজও সেই হাসপাতালটা চালু হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব একটা কথা বলেছেন, টাকা মুদ্রণ করে আমরা মুদ্রাস্ফীতি পাবো, কিন্তু অনেক সমস্যার সমাধান হবে না। আমার 30টা দেশের বেশি স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে কোনো রকম অর্থ খরচ না করেই স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন করার আমি একটা প্রস্তাবনা আজকে দিব। একজন মাননীয় সদস্য বলেছিলেন 25 লক্ষ মানুষের জন্য 25 জন ডাক্তার আছে, তার মানে 1 লক্ষ মানুষে 1 জন ডাক্তার। আমার হিসাবে আমি ইন্টারনেট থেকে যেটা পেয়েছি 10,000 জনে 1 জন ডাক্তার মনে হয় আছেন বাস্তবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চায় 1000 লোকের জন্য 1 জন ডাক্তার। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী ভারতে 900 জনের মধ্যে 1 জন ডাক্তার আছেন। কিউবাতে 1000 জনের জন্য 8.5 জন ডাক্তার। অনুপস্থিত আনঅথরাইজড অ্যাবসেন্স 10% ডাক্তার স্বল্পতার কারণ। অনেকে বেতন নেন কিন্তু কাজ করেন না, অনেকে বিদেশে চলে গেছেন, 10 বছর পার হয়ে গেছে অনেকের। দ্বিতীয় সমস্যা হলো ডেপুটেশন, পেশন। 10% বেতন নেন উপজেলা বাজেট থেকে কিন্তু সেবা দেন অন্যত্র। আমি বিশ্বের কোথাও এত বড় সিস্টেম লস দেখি নাই। তাই আমি অনুরোধ করব যে এখানে আইনের দুঃখজনক ব্যর্থতা হলো আইনের ফাঁক। তাই অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে মাননীয় সদস্য, একটু আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে প্লিজ টেক নোট। জি, আপনার সময় আরো 2 মিনিট বাড়ানো হলো এই সময় উত্তীর্ণ হওয়ার পরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধান এই জন্য বলছি যে উনি অল্প সময়ে অনেক বড় বড় কাজ করেছেন এবং আমার বিশ্বাস ওনার তত্ত্বাবধানে আমরা 2 মাসের মধ্যে আমাদের যে সব জায়গায় যে ডাক্তার এবং টেকনিক্যাল যে স্টাফের স্বল্পতা আছে সেটার উন্নয়ন করা সম্ভব। আমি এবার অর্থ সংক্রান্ত একটা কথা বলবো এই সময়ের মধ্যে, 2 মিনিট যেহেতু বাড়িয়েছেন, যেটা সবার সমস্যা। এক সময় মানুষ পণ্য বিনিময় করত বাজারে যেয়ে, তারপরে আসলো মূল্যবান ধাতু, তারপরে কাগজের টাকা, তারপরে প্লাস্টিক মানি, এখন ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মানি। 2009 সালে ক্রিপ্টোকারেন্সি যাত্রা শুরু করে আজ 17 বছরের যুবক। প্রতিদিন 24 ঘন্টায় সারা দুনিয়ায় আমাদের দেশে 3 বছরের বাজেটের সমান টাকা লেনদেন হয়ে থাকে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, দুনিয়ার সমস্ত উন্নত দেশে এবং উন্নয়নশীল দেশে, এখানে দুনিয়ার বড় বড় স্টক এক্সচেঞ্জে, নিউ ইয়র্ক, টোকিও, সমস্ত জায়গায়, লন্ডন, ফ্রান্স, প্যারিসে কিন্তু এখানে আইনসম্মতভাবে ক্রিপ্টোকারেন্সির লেনদেন হচ্ছে। আজ থেকে
17 বছর আগে যদি কেউ 100 টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনতেন বিটকয়েন, এটার মূল্য হতো আজকে 1 কোটি টাকা। কিন্তু যদি এই টাকা কেউ ব্যাংকে রাখতেন 17 বছর আগে, সেটা হতো মাত্র 800 টাকা। ডাইনোসর বিলুপ্ত হয়েছে কিন্তু তেলাপোকা টিকে আছে অ্যাডাপশনের কারণে। কিউবা সহ দুনিয়ার 3টা দেশে মানুষ বাজারে যেয়ে, মুদির দোকানে যেয়ে তারা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাবেচা করতে পারে। দুনিয়ার বহু দেশের পার্লামেন্টে এখন আলোচনা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সিকে ঠিক এই মর্যাদা দেয়ার। আমেরিকার অর্ধেকের বেশি স্টেটে কিন্তু রাষ্ট্রীয় রিজার্ভ হিসেবে বিটকয়েনকে নেওয়া হয়েছে। এখানে রাজস্ব আয়ের উৎস হতে পারে, কারণ ক্রিপ্টোকারেন্সিতে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নেই। কিন্তু আমরা এখনো এখানে যাত্রা শুরু করতে পারি নাই। ক্রিপ্টোকারেন্সি যদি একটা সোনার বার হয়, তাহলে ব্লক চেইন টেকনোলজি হয়েছে সেই সোনার খনি। আজকে সেই কথা বলার সুযোগ আমার নেই। তাই আমি অনুরোধ করব, অর্থ, আইন এবং বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে অনতিবিলম্বে একটি কমিটি গঠন করে যথাশীঘ্র মহান সংসদে একটি রিপোর্ট পেশ করা হোক, এবং আমার বিশ্বাস সেই রিপোর্ট এটার পক্ষেই কথা বলবে, এবং আমরা 17 বছর পেছনে আছি কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো, এই আশা করে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।